আসসালামু আলাইকুম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা আতঙ্কের নাম। এই জন্যই আতঙ্কের নাম, কারণ আমাদের ধারণা এটা মুখস্থ করতে হয়, এবং আসলেও মুখস্থ করতে হয়। অনেকেরই প্রশ্ন, এটাকে আসলেই মুখস্থ করতে হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে না বুঝলে মুখস্থ করতে হয়, কিন্তু যদি আপনি বুঝে পড়তে পারেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না। এই যে দেখেন, অ্যাবাইড বাই, অ্যাবাউন্ড ইন, অ্যাবসেন্ট ফ্রম কিংবা অ্যাবাউন্ড উইথ, এগুলো আমরা ঠাড়া পড়া মুখস্থ করি, না বুঝে মুখস্থ করি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হয়, এটা ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি এবং তাই করে আসতেছি। তো আসলে কি তাই? আমার মনে হয় তাই না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না যদি আপনি সাধারণ প্রিপোজিশনের ব্যবহারগুলো জানেন আর বুঝে বুঝে পড়তে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ ছাড়াও কিভাবে মনে রাখা সম্ভব, যার কারণে আজকে আমরা নামই দিয়েছি রোস্টেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং সেটা হবে কি মুখস্থ ছাড়াই। চলুন আমরা দেখে আসি। পুরো সময় জুড়ে যদি স্কিপ না করে পুরোটা যদি দেখতে থাকেন সময় নিয়ে, আমার বিশ্বাস যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে মুখস্থ ছাড়াই শেখা সম্ভব, সেই ধারণাটুকু অন্তত আপনাদের অর্জিত হবে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। আপনারা স্ক্রিনের দিকে তাকান, দেখেন এখানে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। আমার প্ল্যান হচ্ছে আমি প্রথমে এগুলো আলোচনা করে যাব, আপনারা জাস্ট শুনে যাবেন, মুখস্থ করতে হবে না। এরপরে আমি আরেকবার রিভিশনে যাব, তখন গিয়ে দেখবেন যে আপনার সবগুলো মুখস্থ হয়ে গেছে, অথচ আপনি মুখস্থ করতে চাননি, বাট হয়ে গেছে আপনি। এর জন্য জাস্ট কি লাগবে? মনোযোগ লাগবে। চলো আমরা দেখে আসি এখান থেকে। আমরা শুরু করব এখান থেকে। কি আছে এখানে? আপিল টু। আচ্ছা, এই যে আপিলের পরে যে টু বসে, আমার কথা হলো এটা আমি মুখস্থ করতে যাব কেন? ওকে, মুখস্থ করার প্রয়োজন নেই তো। আপিল মানে কি? আবেদন করা। তো আপিলের পরে টু বসবে কেন বা কখন বসবে? আপনি কার কাছে আবেদন করতেছেন এটা বুঝালে তো টু হয়। তো টু এর ব্যবহারটা কি? টু হচ্ছে কারো প্রতি বা কারো কাছে। আমি যদি বলি সে আমাকে একটা চিঠি পাঠালো, হি সেন্ট আ লেটার টু মি, অথবা হি সেন্ট মি আ লেটার, তাহলে কারো কাছে কারো প্রতি বুঝালে টু হয়। তাহলে আপনি কার কাছে আবেদন করবেন, তার পূর্বে তো টু বসবেই। দ্যাট ইজ ওয়াই আপিলের পরে টু বসে যখন সেখানে অবজেক্ট হিসেবে একটা কি থাকে? পার্সন থাকে। এরপর আপিলের পর শুধু টু না, ফরও বসে। কখন বসবে? যখন কারণ বুঝাবে যে আপনি কেন আপিল করতেছেন। কারণ বুঝালে কিসের জন্য, জন্য বুঝালে তো ফরই বসবে। আচ্ছা, আবার আপিলের পরে অ্যাগেনস্টও বসতে পারে। কখন বসবে? যে আপনি কিসের বিরুদ্ধে আবেদনটা করলেন। একটা রায় হয়ে গেল, বাট আপনার এই রায় পছন্দ হলো না, আপনি তখন ওটার বিরুদ্ধে আপিল করলেন, সেই ক্ষেত্রে তো অ্যাগেনস্ট লাগবেই, কারণ অ্যাগেনস্ট মানে কি? বিরুদ্ধে। সো এটা এমনিতে মনে রাখা যায় যে আমি কার কাছে আবেদন করব, যার কাছে আবেদন করব তার উল্লেখ থাকলে আপিলের পরে টু হবে। যে কারণে আবেদন করব সেই কারণ বুঝালে ফর হবে, আর যেটার বিরুদ্ধে করব সেই বিরুদ্ধে বুঝালে কি হবে? অ্যাগেনস্ট হয়ে যাবে। এই জন্যই আপিলের পরে কখনো টু, কখনো ফর, কখনো অ্যাগেনস্ট বসে। মুখস্থ করার দরকার আছে? দরকার নেই। আমি জানি দু একজন নিন্দুক বলবে যে কই মুখস্থ তো করা লাগে, তাদের মনোযোগ নেই। পুরো মনোযোগটুকু আমার আলোচনার দিকে দেন, আমি আপনাকে পুরো ক্লাসে প্রমাণ করে দিব যা আমি দেখাইছি সব আপনার মুখস্থ হয়ে গেছে। বিলিভ মি, এটা প্রমাণ করে দিব আমি। খেয়াল করে এখানে সেন্টেন্স আছে যে হি আপিলড টু দ্য হেডমাস্টার ফর পার্ডন। এখানে আপিলকে কেন্দ্র করে প্রিপোজিশন বসছে দুইটা, একটা হলো টু, একটা হলো ফর। কেন বসলো? কারণ সে কার কাছে আবেদন করছে? প্রধান শিক্ষকের কাছে, সুতরাং টু তো বসবেই। এবার কিসের জন্য আবেদন করছে? ক্ষমা প্রার্থনা করে, তাহলে কারণ বোঝানোর জন্য কি হয়েছে? ফর। এবার আসেন, হি আপিলড অ্যাগেইনস্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য লোয়ার কোর্ট। লোয়ার কোর্টের যে রায় দিয়েছিল সেটার বিরুদ্ধে সে আবেদন করছে, কারণ সেই রায়টা তার মন মতো হয়নি। তো স্বাভাবিকভাবে বোঝাই যায় ভাই, আপনি যদি কোনো কিছুর বিরুদ্ধে কাজ করেন, বিরুদ্ধে মানে কি বলেন? অ্যাগেইনস্ট হবে। তো এখানে তো অ্যাগেইনস্ট হবেই। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে মুখস্থ করতে হয় না, তার মনে হয় আপনারা একটা প্রাথমিক স্বাক্ষর পেয়ে গেছেন। যেমন আপিলে পরে টু হয় কখন, ফর হয় কখন, অ্যাগেইনস্ট হয় কখন। কখন যেন? যে আমি কার কাছে আবেদন করব, যার কাছে করব তার জন্য হবে টু, আর যে কারণে করব সেই কারণ বুঝাতে হবে ফর, আর যার বিরুদ্ধে করব সেই বিরুদ্ধে বোঝানোর জন্য কি হবে? অ্যাগেইনস্ট হয়ে যাবে। ওকে, আমরা পরের দিকে চলে যাব, পরের আলোচনায় চলে যাই। এবার আসেন, দেখেন লেখা আছে এখানে কি? অ্যাপিটাইট ফর। অ্যাপিটাইট ফর কেন হয়? অ্যাপিটাইট মানে কি? অ্যাপিটাইট হচ্ছে কোনো কিছুর প্রতি
তীব্র আগ্রহ, বা বলা যায় কোনো কিছুর জন্য একটা ক্ষুধা, একটা চাওয়ার বিষয়, একটা ডিজায়ার বলা যেতে পারে। আমি যদি বলি আমার তীব্র আগ্রহ আছে, আপনার প্রশ্ন হবে না যে কি পাওয়ার জন্য এই আগ্রহ? আপনার যে ক্ষুধা, ক্ষুধা কিসের জন্য? ভাতের জন্য ক্ষুধা, নাকি রুচির জন্য ক্ষুধা, নাকি কিসের জন্য ক্ষুধা? জন্যর ইংলিশ কি? ফর। সুতরাং অ্যাপিটাইটের পর আপনি ফর না দিয়ে কি করবেন? বাই দিবেন, উইথ দিবেন। এখানে তো প্রসঙ্গই আসে ফরের, যে আপনার কিসের জন্য ক্ষুধা? টাকার জন্য ক্ষুধা, ভাতের ক্ষুধা? এই আপনাদের কিসের ক্ষুধা বলেন, জানিয়ে দেন কমেন্ট বক্সে। কিসের ক্ষুধা আপনাদের? সেই জন্য বুঝালে কি হয়? ফর হয়। দ্যাট ইজ ওয়াই অ্যাপিটাইটের পর সবসময় ফর হয়। যেমন দ্য পেশেন্ট হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড। এটাই স্বাভাবিক। যারা অসুস্থ হয়, হসপিটালে যায়, রোগী হয়, তাদের আসলে কোনো খাবারের প্রতি বা খাবারের জন্য আগ্রহ থাকে না। এমন আমার হয়েছিল, যেমন কালকে রাতে আমি কিছুই খাইনি, বাট আমার কোনো খাওয়ার জন্য আগ্রহও ছিল না। সো অ্যাপিটাইট ফর, এখানে এই জন্য অ্যাপিটাইটের পরে কি বসে? ফর বসে। আমি আপনাদেরকে কথা দিয়েছি পুরো ক্লাস জুড়ে আমি যা যা বুঝাবো শুধু 2 কান দিয়ে শুনবেন আর মনকে যোগ করবেন। আপনার এটা মুখস্থ হয় কি না আজ আমি সেটাই প্রমাণ করে ছাড়বো। আমি গ্যারান্টি দিচ্ছি এগুলো আপনার মুখস্থ হবেই। শর্ত একটাই, পুরোটা সময় মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। এরপর আসেন, এগুলো কিছুই লিখতে হবে না, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। এখানে কি আছে? অ্যাপ্লাই টু। অ্যাপ্লাই এর পরে টু বসে, একই কথা। আপিলের পরে যেমন টু বসে, অ্যাপ্লাই এর পরেও টু বসবে। কেন? কারণ আপিল মানেও আবেদন করা, অ্যাপ্লাই মানেও আবেদন করা। তো আমি কার কাছে আবেদন করব? আমি যার কাছে অ্যাপ্লাই করব, তো তার পূর্বে তো টু বসবেই। আচ্ছা, এবার আমি যে কারণে অ্যাপ্লাই করব, কারণটা কি? আমার অ্যাপ্লাই করার পেছনে কারণটা কি? আর কারণ বুঝালে কি হবে? ফর। ফর বসবে, কারণ জন্য, যখনই জন্য বুঝাবে তখনই কি হবে? ফর। এই জন্য অ্যাপ্লাই এর পরে টুও বসতে পারে, ফরও বসতে পারে। যার কাছে আবেদন করব সেই ক্ষেত্রে টু, আর যে জন্য আবেদন করব সেই ক্ষেত্রে হবে কি? ফর। ওকে, আপনাদের সবার মন্তব্যগুলো আমি কিন্তু পড়তেছি এবং দেখতেছি। আচ্ছা, আমিও সবাইকে অনেক মিস করি, যারা যারা লিখেছেন আমারও আপনাদেরকে মনে পড়ে। এবার কি আছে? অ্যাপ্লাই এর পর টু এবং ফর। যেমন দেখেন, হি অ্যাপ্লাইড টু দ্য সেক্রেটারি। সেক্রেটারির কাছে সে আবেদন করছে, কেন? ফর দ্য পোস্ট, কোন একটা পদের জন্য। তো এভাবে যার কাছে তার পূর্বে টু, আর যে জন্য সেই জন্য বুঝালে কি? ফর হবে। এবার আসেন অ্যাপটিটিউড ফর। কেন অ্যাপটিটিউডের পরে ফর বসে? টু, উইথ, বাই এগুলো বসে না কেন? অ্যাপটিটিউড মানে হচ্ছে একটা দক্ষতা, একটা সাধারণ দক্ষতা। তো এখন যদি আমি বলি যে আমি তোমার একটা অ্যাপটিটিউড টেস্ট নিতে চাই, তখন আপনি কি প্রশ্ন করবেন? যে কিসের জন্য এই টেস্টটা নেবেন? কিসের জন্য? আমি বললাম যে তোমার গণিতের স্কিল কেমন এটা জানার জন্য। তো জন্যর ইংলিশ কি? ফর। এই জন্যই অ্যাপটিটিউডের পরে কি বসে? ফর বসে। কারণ এটাই। তাহলে আবারও বলি, আমি যদি বলি যে আমি তোমার একটা দক্ষতার পরীক্ষা নিতে চাই, তোমার একটা অ্যাপটিটিউড টেস্ট নিতে চাই, তখন প্রশ্ন হবে না যে কিসের জন্য টেস্টটা নেবেন? তোমার গণিতের দক্ষতা যাচাইয়ের জন্য, তোমার ইংলিশের দক্ষতা যাচাইয়ের জন্য। জন্যর ইংলিশ কি? ফর। এই কারণ বোঝাতেই সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যাপটিটিউডের পরে কি বসে? ফর বসে। যেমন দ্য সেন্টেন্সে দেখতে পাচ্ছেন, আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর ম্যাথমেটিক্স। আসলেও আমার নাই, দক্ষতা নাই। এবার আসেন অ্যারাইভের পরে অ্যাট বসে। কেন ভাই অ্যারাইভের পরে অ্যাট বসে কেন? এর কারণ হলো অ্যাটের একটা ব্যবহার আছে। শুধু ছোট স্থানের পূর্বে অ্যাট বসে এখানেই শেষ না, আরো ব্যবহার আছে। যে সুনির্দিষ্ট গন্তব্য স্থানের ক্ষেত্রেও অ্যাট বসে, অর্থাৎ সুনির্দিষ্ট লোকেশন বুঝালে অ্যাট বসে। আমি যদি বলি যে সে এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিতে আছে, তাহলে আমাকে বলতে হবে অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন ঢাকা ইউনিভার্সিটি, না হি ইজ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। অ্যাট কেন? এরকম সুনির্দিষ্ট লোকেশন বুঝালে তার পূর্বে সব সময়ের জন্য কি বসে? অ্যাট বসে, ইন বসে না কিন্তু, হ্যাঁ অ্যাট বসে। আচ্ছা, তো এই যে অ্যারাইভ, অ্যারাইভ মানে কি? পৌঁছা। তো আমরা কোথায় পৌঁছাই? আমরা যেখানে পৌঁছাই সেটা নিশ্চয় একটা সুনির্দিষ্ট লোকেশন। এই জন্য অ্যারাইভের পরে সবসময় কি বসে? অ্যাট বসে। কারণ হচ্ছে এটাই। আশা করি বুঝে গেছেন। তাহলে অ্যাপটিটিউডের পর ফর বসলো, অ্যারাইভের পর অ্যাট বসলো। আমি কি বলেছিলাম? যে আমি যা বকবক করি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর এটা আপনার মুখস্থ যে হবে সেটা আমি প্রমাণ দিব। আপনি এখন টের পাচ্ছেন না আপনার মুখস্থ হয়েছে কিনা, একটু পরেই টের পাবেন। এবার কি আছে এখানে? আর্গু। আর্গু পরে উইথ বসে, আবার আর্গুর পরে ফর বা অ্যাগেইনস্ট বসে। কখন কোনটা বসে? স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, আর্গু মানে কি? কোন একটা বিষয় নিয়ে
মতামত দেয়া বা বিতর্ক করা। আমি যদি বলি যে ভাই আমি তোমার সাথে কোনো আর্গু করতে চাই না, আমি তোমার সাথে 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 আর্গু করতে চাই না, কিংবা আমি তোমার সাথে আর্গু করতে চাই, তো সাথের ইংলিশ কি? সাথের ইংলিশ কি? উইথ। তাহলে আর্গুর পরে তো উইথ হবে, এটাই স্বাভাবিক ভাই। এটা মুখস্থ করার কি আছে ভাই, বুঝলাম না। আর্গু বললেই তো প্রশ্ন আসে যে তুমি কার সাথে আর্গু করবা, সাথের ইংলিশ কি? উইথ। এই জন্য আর্গুর পরে উইথ বসে এবং তারপরে একটা কি থাকে? পার্সন থাকে। এখন যদি আপনি বলেন যে আপনি কিসের জন্য আর্গু করতে চান, বা কি নিয়ে আর্গু করতে চান, কি বিষয়ে আর্গু করতে চান, তখন আমি বলবো যে আমি এটার জন্য আর্গু করতে চাই। আর্গুর পরে ফরও হইতে পারে, অ্যাগেনস্ট হতে পারে। কখন কোনটা? আপনি যদি পক্ষে থাকতে চান তাহলে আর্গু ফর, আর যদি আপনি বিপক্ষে থাকেন তাহলে আর্গু অ্যাগেনস্ট। স্বাভাবিক। আমি যদি বলি যে আমি ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে আর্গু করতে চাই, তাহলে আমি বলবো কি? আই উইশ টু আর্গু ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আর আমি যদি বলি যে আমি ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে আর্গু করতে চাই, তাহলে আমাকে বলতে হবে আই উইশ টু আর্গু অ্যাগেইনস্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট। মানে সাধারণ ব্যবহারটা বুঝলেই কিন্তু ভাই আপনাকে এই ঠাডা পড়া মুখস্থ করতে আর হয় না। তাহলে আমরা কি বুঝলাম? নরমালি কারো সাথে আর্গু করা বুঝালে আর্গুর পরে উইথ বসে। এবার আমি যেটার জন্য আর্গু করব তার পূর্বে ফর বসে, আর আমি যার বিপক্ষে আর্গু করব তার পূর্বে কি বসে? অ্যাগেইনস্ট বসে। স্বাভাবিক একটা বিষয়। তাহলে আমি যদি বলি যে আই উইশ টু আর্গু উইথ অনুকূল ঘোষ, কেন? আমি বললাম যে ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এন্ড অনুকূল ঘোষ বলতে পারে আমারে যে আই অলসো উইশ টু আর্গু উইথ ইউ অ্যাগেইনস্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে খেলা হয়ে যাক। ব্যাপারটা বুঝতে পারছেন? এই হচ্ছে আর্গুর পরে উইথ, ফর এবং অ্যাগেইনস্ট এর বিষয়টা। তাহলে আর্গুর পরে উইথ বসে কখন, ফর বসে কখন, অ্যাগেইনস্ট বসে কখন বুঝলাম আমরা। যার সাথে আর্গু করব তার পূর্বে উইথ, আর যে বিষয়টার জন্য বা যার পক্ষে আর্গু করব তার পূর্বে ফর, আর যেটার বিপক্ষে করব তার জন্য কি হবে? অ্যাগেইনস্ট হবে। আচ্ছা, এবার আসেন অ্যাসাইন এর পরে টু বসে। কেন? অ্যাসাইন মানে কি ভাই? অ্যাসাইন মানে নির্দিষ্ট করে দেওয়া। অ্যাসাইন এর নাউন কি? অ্যাসাইনমেন্ট। আমি যদি বলি যে আমি একটা কাজ দিতে চাই, তখন প্রশ্ন হবে না স্যার কাকে দিবেন কাজটা? কাকে? আমি বললাম যে আমি এই কাজটা দিব জান্নাতুল নাইমাকে। কে? এই যে কে, এই কে এর ইংলিশও কিন্তু ইংলিশে হচ্ছে কি? টু। কে প্রতি কাছে বুঝালে টু হয়। তাহলে আমি কাজটা অ্যাসাইন করতে চাই, প্রশ্ন হবে কার উদ্দেশ্যে অ্যাসাইন করবেন বা কাকে অ্যাসাইন করবেন। এই যে কে অথবা উদ্দেশ্য বুঝালে কি হয়? টু হয়। এই জন্য সবসময় অ্যাসাইনের পরে কি বসে? টু বসে। যখনই আপনি বলবেন হি অ্যাসাইন দ্য টাস্ক, সে কাজটা বরাদ্দ করে দিল, নির্দিষ্ট করে দিল। কাকে দিল? আমাকে বা আমার উদ্দেশ্যে, তার মানে টু মি। তবে এই বাক্যটা যদি আমি এভাবে লিখতাম, খেয়াল করেন এটাও কি এভাবেও কিন্তু লেখা যাবে যে হি অ্যাসাইন্ড মি, হি অ্যাসাইন্ড মি ড্যাশ দ্য টাস্ক। এইখানে প্রেপোজিশন কি বসতে পারে কমেন্ট করেন তো এবার, অর্থ দিয়ে চিন্তা করেন। হি অ্যাসাইন্ড মি, এভাবে চিন্তা করেন সে আমাকে যুক্ত করলো বা আমাকে নিযুক্ত করলো, ড্যাশ দ্য টাস্ক। এখানে প্রেপোজিশন কি বসবে দেখি গেস করতে পারেন কিনা। আমি বললাম সে আমাকে নিযুক্ত করলো, কেন নিযুক্ত করলো? ড্যাশ দ্য টাস্ক, আর কিছু বললাম না। এখন প্রেপোজিশনটা কি হতে পারে? সবাই একটু লিখবো, এখন প্রেপোজিশনটা কি হতে পারে? থ্যাংক ইউ ফাহাদ হোসেন, থ্যাংক ইউ সো মাচ, পিয়ালি মনি সহ আরো যারা যারা আছেন অনেক ধন্যবাদ। এখন কি হতে পারে? হি অ্যাসাইন্ড মি ড্যাশ দ্য টাস্ক, কি হবে বলেন? এখানে ফর হবে। কেন ফর হবে? কারণ সে আমাকে অ্যাসাইন করলো, কেন? ওই কাজটার জন্য, ফর দ্য টাস্ক। ইনও দেওয়া যেতে পারে, তবে ফর বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে দেখেন এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, এগুলো সাধারণ প্রেপোজিশনের ব্যবহার থেকে আপনাকে বুঝতে হবে। আর এইখানে টু হইছে কেন? কারণ এখানে অবজেক্টটা আগে দিছে হি অ্যাসাইন্ড দ্য টাস্ক, সে কাজটা বুঝিয়ে দিল। এখন প্রশ্ন হবে আমার জন্য বুঝিয়ে দিল নাকি আমাকে? আমাকে বুঝিয়ে দিল। এই কে এর জন্য এখানে হয়েছে টু। আর এখানে বলা আছে সে আমাকে নিয়োগ দিল, আমাকে নিযুক্ত করলো, কেন? কাজটার জন্য, তাই এখানে ফর হয়ে গেল। তাহলে অ্যাসাইন্ডের পরে টুও বসতে পারে, ফরও বসতে পারে। এভাবে মুখস্থ করার দরকার নাই যে অ্যাসাইন্ডের পরে বস্তু থাকলে টু আর ব্যক্তি থাকলে ফর। এটা মুখস্থ না করে বরং সিচুয়েশন দেখে আপনি বোঝার চেষ্টা করবেন। তাহলে এতটুকু মাথায় রাখা যেতে পারে অ্যাসাইনের পরে টুও বসতে পারে, ফরও বসতে পারে। এটা ডিপেন্ড করবে ওই বাক্যের সিচুয়েশনের উপর। চোখ
কান খোলা রেখে উত্তর করতে হবে। ঠাডা পড়া মুখস্থ বিদ্যা দিয়ে জীবনে কখনো কোনো কাজে আসে না। বুঝে বুঝে লিখতে হবে। আমি অবশ্যই অস্বীকার করব না, অনেক কিছুই জীবনে মুখস্থ করার প্রয়োজন আছে, কিন্তু তাই বলে অন্ধের মতো মুখস্থ করা যাবে না। মুখস্থ করা বিষয়গুলোর পেছনেও একটা কারণ আছে, সেই কারণটা আমরা জানবো। এবার আসেন, অ্যাশেমড এর পরে অফ বসে কেন? কারণ অ্যাশেমড একটা অ্যাডজেক্টিভ, এর মানে হলো লজ্জিত। এখন যদি কেউ এসে বলে স্যার আমি অনেক লজ্জিত স্যার, আমি কি বলবো? এই কিসের লজ্জা? তো কিসের লজ্জা? কিসের? র র র রয়ের ইংলিশ কি বলেন? রয়ের ইংলিশ হলো অফ। কেউ যদি এসে বলে যে আমি লজ্জিত, তোমার কিসের এত লজ্জা? কিসের? র। এই রয়ের ইংলিশ কি বলেন? অফ। এই জন্যই অ্যাশেমড এর পরে সবসময়ের জন্য কি বসে? অফ বসে। কথা কি ক্লিয়ার? এখন দেখেন, আবার অ্যাশেমড এর পরে ফরও বসে। কেন বসবে ফর? কারণ বুঝলে তো বসবেই। এখন যদি কেউ বলে যে আই ফিল অ্যাশেমড, আমি লজ্জা বোধ করতেছি, এখন যদি বলি যে তুমি এই লজ্জাটা বোধ করতেছো, লজ্জায় পড়ে গেছো, এর জন্য কে দায়ী? বললো যে আপনি দায়ী, আপনার জন্য, তখন তো ফর ইউ হবে। তাহলে আমরা এটা মনে রাখবো কিভাবে? আমরা এটা মনে রাখবো এভাবে যে যদি, মনোযোগ দেন, যদি অ্যাশেমড এর পরে যদি সরাসরি পার্সন থাকে তাহলে ফর হবে, আর যদি পার্সন না হয়ে পার্সনের কোনো অ্যাক্টিভিটিস থাকে তাহলে অফ হবে। আবারও বলি, সরাসরি পার্সন থাকলে ফর হবে, পার্সনের কোনো অ্যাক্টিভিটিস হলে অফ হবে। এটি তো হওয়ার কথা যে আমি ভীষণভাবে লজ্জিত আমার ভাইয়ের আচরণের জন্য, তখন আমাকে বলতে হবে অফ মাই ব্রাদার্স কন্ডাক্ট। আর যদি আমি সরাসরি বলি আমি ভীষণভাবে লজ্জিত আমার ভাইয়ের জন্য, তখন সরাসরি হবে কি? ফর মাই ব্রাদার। ক্লিয়ার? বুঝতেছেন সবাই? আচ্ছা, যার ধৈর্য নাই সে আমার ক্লাসে কিছু বুঝবে না। ধৈর্য নিয়ে আসতে হবে। ইএনজি লার্নিং থেকে আমি যতগুলো ক্লাস আপলোড করি বা দেই, লাইভে আসি নেই, আমার এই ক্লাসগুলো সবার জন্য না। এর মানে আমি ভাব নিচ্ছি তা না, ব্যাপারটা হলো আমার ক্লাসগুলো শুধু তাদের জন্য যাদের ধৈর্য ধারণ করার মতো যোগ্যতা আছে, তাদের জন্য আমার ক্লাস। যারা 2 মিনিটে সব শেষ করতে চায়, এরা আমার ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, কিংবা আমার জুম ক্লাস বলেন, যুক্ত হয়ে এরা কখনোই লাভবান হতে পারবে না। আমি শর্টকাটের পক্ষে নেই, আমি অবশ্যই কৌশলের পক্ষে আছি, বোঝার পক্ষে আছি, বাট সেটা সময় নিয়ে বুঝতে হবে। এরপর আসেন কি আছে, তাহলে অ্যাশেমড এর পরে অফ বসে, আর ফর বসে কখন? পার্সন হলে ফর বসবে, আর পার্সনের অ্যাক্টিভিটিস হলে অফ বসবে। এবার আসেন অ্যাটেন্ড টু। কেন টু? কেন? অ্যাটেন্ড মানে হলো মনোযোগ দেয়া। অ্যাটেনশন শব্দটি হচ্ছে নাউন, আর এর ভার্ব কি? অ্যাটেন্ড। অ্যাটেনশন হচ্ছে মনোযোগ, আর অ্যাটেন্ড মানে মনোযোগ দেয়া। আমি যদি বলি এই মনোযোগ দেন, দয়া করে মনোযোগ দেন, কি প্রশ্ন করবেন আমাকে? যে স্যার কিসের প্রতি মনোযোগ দিব? আপনার প্রতি, আপনার দিকে, নাকি আপনার কথার দিকে? বলবেন কি না? বলবেন। এই যে দিকে, প্রতি, কাছে, কে? দিকে, প্রতি, কাছে, কে? কে দিকে, প্রতি, কাছে। কি বলছি? দিকে, কারো দিকে, কারো প্রতি, কারো কাছে, আর কাউকে উদ্দেশ্য করে। সো দিকে, প্রতি, কাছে, কে, এই অর্থে কে বসে? টু বসে। অ্যাটেন্ড, মনোযোগ দাও। কিসের দিকে? আমার বক্তব্যের দিকে, তার মানে টু। এই জন্য অ্যাটেন্ডের পরে কি বসে? টু বসে। যেমন অ্যাটেন্ড টু ইউর লিসন, তোমার পাঠের দিকে মনোযোগ দাও, অথবা অ্যাটেন্ড টু মাই স্পেস, আমার বক্তব্যের দিকে মনোযোগ দাও। এই জন্য অ্যাটেন্ডের পরে টু বসে ভাই। ব্যাপারটা বুঝতে পারছেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আকাশ থেকে দুম করে দুনিয়াতে পড়ে নাই, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে, সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে বলেই এদেরকে অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে। এবার আসেন অ্যাটাচের পরে টু বসে কেন? অ্যাটাচ মানে কি? যুক্ত করা, জোড়া দেয়া। আমি যদি বলি এটাকে অ্যাটাচ করে দাও, প্রশ্ন করবেন না কার সাথে অ্যাটাচ করব? সাথের ইংলিশ কি? উইথ। কথা সত্য, সাথের ইংলিশ উইথ হয়, আবার সাথের ইংলিশ টুও হয়। সাথের ইংলিশ উইথ, সাথের ইংলিশ টু। যখন ব্যক্তির সাথে বুঝায় তখন উইথ হয়, ব্যক্তি বাদে অন্য কিছুর সাথে হলে টু হয়। আরেকবার মনোযোগ দেন, সাথে, সাথে যদি বুঝায় কোনো কিছুর সাথে, এর ইংলিশ উইথও হতে পারে, টু হতে পারে। যখন পার্সন ব্যক্তির সাথে বুঝাবে তখন হবে উইথ,
আর যখন নন পার্সন বা ইমপার্সন তখন তারপরে কি বসে টু। আমি যদি বলি যে এই লবণটা চিনির সাথে যোগ করো, তাহলে লবণ বা চিনি এটা কি ব্যক্তি? ব্যক্তি না। তখন আমাকে বলতে হবে কি অ্যাড দ্য সল্ট উইথ দ্য সুগার, না টু দ্য সুগার। কথা কি বুঝতে পারছেন? সো পার্সন হলে উইথ হবে আর নন পার্সন হলে অ্যাড হবে। তাহলে অ্যাটাচের পরে টু বসে, এই জন্যই অ্যাটাচ মানে যোগ করা বা জুড়ে দেওয়া। আমি যদি বলি এটাকে অ্যাটাচ করো, আমি বললাম ঢাকা ইউনিভার্সিটিকে অ্যাটাচ করে দাও বা ঢাকা কলেজকে অ্যাটাচ করে দাও, কার সাথে? ঢাকা ইউনিভার্সিটির সাথে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ব্যক্তি না, এই জন্য তখন হবে কি টু, তখন হবে টু। ঠিক আছে? আমি যদি বলি এরে যোগ করে দাও তো, কার সাথে? এরে যোগ করে দাও দাদার সাথে, তখন হবে উইথ। কথা কি বুঝলেন? তাহলে কারো সাথে বুঝালে উইথও হয়, টুও বসে। তাহলে অ্যাটাচ মানে হলো যোগ করা, এখন কার সাথে যোগ করব? সাথে বুঝালে উইথ হয়, টু হয়। কিন্তু যেহেতু নন পার্সন এই যে নর্মালি অ্যাটাচের পরে টু হয়। যেমন অ্যাটাচ দিস স্লিপ টু দ্য লেটার, সিটির সাথে এটা যোগ করে দাও। আপনারা কি সবাই বুঝতেছেন? একটু আমার জানাবেন প্লিজ, সবাই কি বুঝতেছেন? ও থ্যাংক ইউ আসলিমা বর্ণা, ইনশাল্লাহ কখনো আবারও। এবার আসেন অ্যাভেইল। অ্যাভেইল, তাহলে অ্যাটাচের পরে যদি টু বসে তাহলে অ্যাড এর পরেও কিন্তু টু বসবে, কারণ অ্যাড মানেও কি যোগ করা, অ্যাড মানেও যোগ করা। তো যখনই যোগ করা বুঝাবে তখনই প্রশ্ন হবে কারো সাথে যোগ করা, আর সাথে বুঝালে উইথ বা টু, যদি পার্সন না হয় নন পার্সন হয় এরকম, তাহলে উইথ না বসে কি বসবে? টু বসবে, রাইট? হ্যাঁ, অ্যাডজান্স টু একই রকম, ওই অ্যাডজান্স টুও তাই। অ্যাডজান্স টু মানে কি সংলগ্ন, কারোর সাথে লেগে থাকা। কার সাথে? নিশ্চয় কোনো বস্তুর সাথে, এই জন্য আমরা টু দিয়ে দিই। ওকে, এবার আসেন অ্যাভেইলের পরে অব বসে। কেন বসে? অ্যাভেইল মানে সুযোগ গ্রহণ করা, সুযোগ নেওয়া। আমি বললাম ইউ মাস্ট অ্যাভেইল ইয়োরসেলফ। যখনই সুযোগের প্রশ্ন আসবে না তখন প্রশ্ন হবে না ভাই কিসের সুযোগ, এই তুমি সুযোগটা নাও, তোমার সুযোগ আছে। কি বলবেন? ভাই কিসের সুযোগ আছে? কিসের? এই তোমার উপদেষ্টা হওয়ার মতো সুযোগ আছে, তুমি সুযোগটা নাও। তাহলে এই যে কিসের, র এর ইংলিশ কি? র এর ইংলিশ অব। এই জন্যই অ্যাভেইলের পরে সবসময় কি বসে? অব বসে। এবার অ্যাওয়ার মানে কি? সচেতন। অ্যাওয়ার মানে সচেতন। অ্যাওয়ারের পরে অপও দেয়া যেতে পারে, অ্যাবাউটও দেয়া যেতে পারে। কেন? অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন বা সজাগ। আমি যদি বলি কি বিষয়ে সজাগ, এই বিষয়ে সজাগ, তাহলে অ্যাওয়ারের পরে অপও দেয়া যেতে পারে, অ্যাবাউটও দেয়া যেতে পারে। তবে অ্যাবাউটের চেয়ে অপটা বেশি ব্যবহার হয়। যে উই শুড বি অ্যাওয়ার, উই শুড বি অ্যাওয়ার অফ দিস, অথবা উই শুড বি অ্যাওয়ার অ্যাবাউট দিস। ইনফরমালি অ্যাবাউট বলা গেলেও অ্যাওয়ারের পরে সবসময় অফ বসে, সজাগ থাকা বুঝালে। ওকে ফাইন। ও মানহা, দীপ্তি ইসলাম থেকে। মানহা, ইউর টিউলিপ ব্যাচ স্টুডেন্ট। ইয়েস, ইউ আর আ রেগুলার, ইউ আর আ রেগুলার স্টুডেন্ট। আচ্ছা, অনুগুলো বোর্ডের কোনায় আগুন জ্বলছে। না রে, বোর্ডের কোনায় না, আগুন জ্বলছে মনের কোনায়। দাউ দাউ করে আগুন জ্বলছে, না পারি কিছু বলতে, না পারি সইতে। ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্রতিরোধ করতে পারছি না। মনের কোনায় আগুন জ্বলছে, বোর্ডের কোনায় না। না না, তোমরা যা ভাবছো সেটা না। আগুন জ্বলছে বোর্ডের কোনায়, সেটা আসছে কি? মনের কোনায়। এবার আসো বেসড এর পরে অন বসে। কেন? বেসড অন। বেসড মানে কি? কোনো কিছুর উপর ভিত্তি করা। উপর মানে কি? অন। তো বেসড মানে ভিত্তি করা। আমি যদি বলি এই জিনিসটা ভিত্তি, এটার উপর ভিত্তি করে গড়ে উঠছে, তাহলে কারো উপর মানে কি? কারো উপর মানে কি? অন না? এই জন্যই তো বেসড এর পরে কি বসে? অন বসে। এই জন্যই বেসড এর পরে অন বসে, ডিপেন্ডের পরে অন বসে, রিলের পরে অন বসে। কেন বসে? কারণ বেস, ডিপেন্ড, রিলে এগুলো মানে হলো নির্ভর করা। যখনই প্রশ্ন আসবে নির্ভর করো, প্রশ্ন হবে কার উপর নির্ভর করব? এই যে উপর, এই উপরের ইংলিশ কি? অন। তাই আমরা বেসড এর পরে কি দেই? অন দেই। সো আমি শুরুতে যে কথা দিয়েছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে না, আমি আশা করি এই কথা রাখতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এবার আসেন কি বলছি, এরপরে আসি আমরা বেগ। বেগ আর অ্যাপ্লাই একই কথা। অ্যাপ্লাই মানেও আবেদন করা, বেগ মানেও আবেদন করা বা ভিক্ষা চাওয়া। হিসাব একই রকম ভাবে, যখন আপনি কারো কাছে আবেদন করবেন তার জন্য টু, আর যে বিষয়ের জন্য আবেদন করবেন তার জন্য কি? ফর। যেমন হি বেগড মি, সে আমার কাছে আবেদন করলো, কিসের জন্য? ফর দ্য ফেভার, তার পক্ষ নেয়ার জন্য। যখনই কারণ তখনই ফর, এটা এমনি মনে থাকবে। আচ্ছা,
এবার আসেন বেগটের পরে ফরও বসতে পারে, আবার বেগের পরে অপও বসতে পারে। আমরা এই পার্থক্যটা একটু বুঝে নেই। যখন বেগ এর পরে একটা পার্সন থাকবে তখন আপনি ফর দিবেন, আর যখন বেগের পরে অবজেক্টটা থাকবে থিং তখন হবে অফ। বিষয়টা বোঝেন। হি বেকড মি, দেখেন এটা কিন্তু একটা পার্সন, এরপরে ফর, সে আমার কাছে চেয়েছে, কি চাইছে? ফর দ্য ফেভার। আর এইখানে বাক্যটা দেখেন, হি বেকড, এটা কিন্তু পার্সন না, নন পার্সন, তাই এখানে বসছে অফ। তাই আমরা মনে রাখবো যে বেগ ভার্বটির পরে প্রেপোজিশন বসতে পারে দুই ভাবে। যদি এরপরে পার্সন থাকে তাহলে আমি ফর দিব। কেন দিব? কারণ আমি একটা মানুষের কাছে বেগ করব, ভিক্ষা চাইবো, আবেদন করব, কিসের জন্য? জন্য বুঝালেই ফর, এই জন্য এরপরে পার্সন থাকলে ফর। আর যদি নন পার্সন হয় তখন প্রশ্ন হবে যে কি বিষয়ে বা কিসের, এই জন্য নন পার্সনের ক্ষেত্রে হবে কি? অফ। মাথায় রাখবেন, বেগের পরে ফর বসতে পারে, অফ বসতে পারে। যদি পার্সন হয় তাহলে ফর হবে, আর নন পার্সন হলে কি হবে? অফ হবে। বিলিভ ইন, বিশ্বাস করা। এন্ড বিলিভের পরে ইন কেন বসে? ফর বসলো না কেন? ধরেন আমি বলি যে আই বিলিভ, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস আছে। প্রশ্ন করবেন না কোথায় আপনার বিশ্বাস আছে? কোথায়, কিসের মধ্যে আপনার বিশ্বাস আছে? আমি যদি বলি যে এই জিনিসটার মধ্যে আমার বিশ্বাস আছে, এখানে আমার বিশ্বাস আছে, তার মানে একটা স্থানকে বোঝাচ্ছে। আর স্থানের পূর্বে কি বসে? প্রেপোজিশন অ্যাড বা ইন বসে না? রাইট। এই জন্যই বিলিভের পরে সবসময় কি বসে? ইন বসে। কারণ বিলিভটার পরে একটা স্থানের প্রসঙ্গ আসে। যেমন আই ডু নট বিলিভ, আমার বিশ্বাস নেই বা আমি বিশ্বাস করি না। যদি প্রশ্ন করি যে ভাই আপনার কোথায় বিশ্বাস নাই, উত্তর হলো তার যে সততার মতো ভাব নেয় সেখানে আমি বিশ্বাস করি না। তার মানে একটা স্থানকে বোঝাচ্ছে, এই জন্য বিলিভের পরে কি বসে? ইন বসে, কারণ এটাই। এবার আসেন বিলং টু। বিলং টু মানে কি? কারো অধিকারে থাকা। কেন টু বসে কেন? কারণ একটাই, ওই যে অ্যাড টু মানে যেমন যোগ করা, অ্যাডভান্স টু, এরকম বিলং টু। কারো অধিকারে থাকা মানে কি? কারো সাথে যোগ হওয়া। কারো অধিকারে থাকা মানে কারো অধীনে থাকা, কারো সাথে যোগ হওয়া। আর কারো সাথে যোগ হওয়ার ক্ষেত্রেই আমরা টু ব্যবহার করি। সো বিলং টু হচ্ছে অধিকারে থাকা। আমি যদি বলি এই কলমটার মালিক আমি, তাহলে আমি বলতে পারি দ্য পেন বিলংস টু মি। দ্য পেন বিলংস টু মি, এই কলমটার মালিক আমি, এই কলমটা আমার অধিকার আছে। আমি যদি বলি যে শি বিলংস টু মি, তার মানে সে আমার। শি বিলংস টু মি মানে সে আমার, আপনি এভাবেও বলতে পারেন। আচ্ছা, তো এই জন্যই বিলং এর পরে কি বসে? টু বসে। এবার আসেন বেন্ট অন। বেন্ট মানে কি? বেন্ট মানে হলো কোনো কিছুর প্রতি তীব্র আগ্রহ বা ঝোঁক। আমি যদি বলি ওর অনেক আগ্রহ, ওর অনেক ঝোঁক, প্রশ্ন হবে না কিসের উপর ওর ঝোঁকটা? ওর যে নেশা, ঝোঁক, কিসের উপর এই ঝোঁক? প্রশ্ন হবে কিনা কিসের উপর এই ঝোঁক? উপরের ইংলিশ কি? অন। এই জন্যই তো বেন্টের পরে সব সময়ের জন্য কি বসে? অন বসে। কারণ যখনই আমরা বেন্ট বলি তখনই প্রশ্ন আসে যে কিসের উপর ঝোঁক, তাই বেন্টের পরে কি বসে? অন বসে। ডিপেন্ডের পরে অন বসে। যেমন হি ইজ বেন্ট অন ডুইং দিস, তার এটার প্রতি ঝোঁক। হি ইজ বেন্ট অন গ্যাম্বলিং, তার মানে কি? তার জুয়া খেলার উপর খুব ঝোঁক। হি ইজ বেন্ট অন গসিপিং, তার মানে তার খুশ গল্প করার উপর খুব ঝোঁক। হি ইজ বেন্ট অন ফ্ল্যাটারিং, তার তোষামোদি করার উপর খুব ঝোঁক। বুঝতে পারছেন? এবার আসেন ওই যে অ্যাওয়ারের পরে যেমন অফ বসে, বি অ্যাওয়ারের পরেও অফ বসবে। এটা স্বাভাবিকভাবে আমরা বুঝবো। নেক্সট, এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাচ্ছে, আপনারা টের পাচ্ছেন না, আপনারা বিশ্বাস করতেছেন না যে মুখস্থ হচ্ছে, এটা আমি জানি। বাট এটা যে আপনার মুখস্থ হয়েছে এটা আমি প্রমাণ করে দিব। এবার কিছুক্ষণ পর একটা প্রশ্ন নিয়ে আসবো, দেখবেন সবগুলো প্রশ্নের উত্তরই আপনি সলভ করতে পারতেছেন। তখন মনে হবে আসলেই তো কেমনে মুখস্থ হলো, ম্যাজিক। হ্যাঁ ম্যাজিক। ন্যাচারাল ওয়েতে অনেক কিছু শেখা যায়, সেক্ষেত্রে মস্তিষ্ককে চাপ দেওয়া যাবে না। এটারে বোঝানো যাবে না যে আমি তো আরে মুখস্থ করতেছি, আমি তোমাকে মুখস্থ করতেছি, এটাকে বুঝতে দেওয়া যাবে না। এটা বুঝতে দিলেই আপনার মুখস্থ থাকবে না। ন্যাচারাল ওয়েতে পড়তে হবে, মুখস্থ থাকলে থাক, না থাকলে নাই। আজকে একটা সে নাই বলে বলতে পারি না, আহারে দুঃখ। কি যে বলা যায়, ও শি বিলংস টু মি মানে হলো হ্যাঁ সে আমার, সে আমার, এটাই অর্থ বোঝাচ্ছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা ওকে। এবার আসি আমরা কি আছে এখানে,
ব্লাইন্ড অফ আবার ব্লাইন্ড টু, কখন ব্লাইন্ডের পরে অফ বসে আর কখন ব্লাইন্ডের পরে টু বসে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ব্লাইন্ড মানে অন্ধ, কিন্তু একই রকম অর্থ প্রকাশ করা সত্ত্বেও কারো ক্ষেত্রে টু কারো ক্ষেত্রে অফ কেন, নিশ্চিত থাকেন, মুখস্থ করতে হবে না। আপনি দেখেন এখানে বাক্য দেখেন, আমি যদি বলি হি ইজ ব্লাইন্ড, প্লিজ লিসেন টু মি, হি ইজ ব্লাইন্ড, সে অন্ধ, ড্যাশ হিজ ওন ফল্টস, এই বাংলা বাক্যের অর্থ কি হবে? সে তার নিজের দোষের প্রতি অন্ধ, সে তার নিজের দোষের প্রতি অন্ধ। কি বলেছিলাম? কারো প্রতি, কারো কাছে, কারো দিকে, কোন কিছুর দিকে। প্রতি কাছে দিকে কে? প্রতি কাছে দিকে কে? প্রতি কাছে দিকে কে? টু, টু এন্ড টু, প্রতি কাছে দিকে কে, এরকম অর্থ প্রকাশ করলে একটাই অপশন, সেটা হলো কি? টু। তাহলে আমি যদি বলি হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্টস, সে তার নিজের দোষের প্রতি অন্ধ, তাহলে প্রতির ইংলিশ কি? টু। এই জন্য এখানে টু হবে। তাহলে বুঝলাম যে ব্লাইন্ডের পরে টু বসে যখন নিজের দোষের প্রতি বা কোনো কিছুর প্রতি অন্ধ হয়, সেই ক্ষেত্রে আমরা ব্লাইন্ডের পরে কি দেই? টু দেই। আমার চট্টগ্রামের অ্যাকসেন্ট সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ। এবার বলছে ব্লাইন্ডের পরে অফ বসে কখন? উত্তর হলো হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। এখানে অফ কখন বসে, কেন বসলো? মনে রাখবেন, যখন দৃষ্টি শক্তিতে অন্ধ, দৃষ্টি শক্তিতে অন্ধ মানে চোখ নাই, চোখ কাজ করে না, সেই ক্ষেত্রে ব্লাইন্ডের পরে অফ বসবে। আর যখন কোনো কিছুর প্রতি, দোষের প্রতি অন্ধ, তখন ব্লাইন্ডের পরে কি বসবে? টু বসবে। তো সমাধান হয়ে গেল। যেমন হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, তাহলে যখনই দৃষ্টি শক্তিতে অন্ধ তখন অফ হবে, আর দোষের প্রতি বুঝালে কি হবে? টু হবে। এবার আসলে ব্লাশের পরে উইথ বসে কেন? ব্লাস্ট মানে কি? যেমন শি ব্লাস্ট দ্য শেম, সে লজ্জায় লাল হয়ে গেল। প্রশ্ন করবেন না, ও কি দিয়ে লাল হয়ে গেল? কি দিয়ে? লজ্জা দিয়ে। লজ্জাটা উপকরণ। এরকম কোন উপকরণ দিয়ে যখন কোনো কাজ হয় তার পূর্বে কি বসে? উইথ বসে। আমি মাছ দিয়ে ভাত খাই, আই ইট রাইস উইথ ফিশ। কেন? কারণ আমি খাই মাছ দিয়ে, কিংবা হাত দিয়ে, উইথ হ্যান্ড। এরকম যখনই কোনো উপকরণ দিয়ে একটা ঘটনা ঘটবে তার পূর্বে কি বসে? উইথ বসে না? তাহলে ও একদম লাল হয়ে গেল, ওর মুখটা রক্তিম বর্ণ ধারণ করলো। কেন? কি দিয়ে এই রক্তিম বর্ণ হলো? লজ্জা দিয়ে। তাহলে এই দিয়ের জন্য কি হয়? উইথ হয়। এই জন্য আমরা ব্লাশের পর সবসময় কি বসাই? উইথ বসাই। বোস্ট অফ, বোস্টের পরে অফ কেন? বোস্ট মানে হলো গর্ব করা। নেভার বোস্ট অফ ইউরসেলফ, নেভার বোস্ট অফ ইউরসেলফ, কখনো নিজেকে নিয়ে গর্ব করো না। যখন আমি বলবো বোস্ট, গর্ব, কিসের গর্ব? কিসের গর্ব? র র র, এই যে র এর জন্য কিন্তু অফ বসে। কি বসে? অফ বসে। এই জন্যই আমরা সব সময় বোস্টের পরে কি দেই? অফ দেই। নেভার বোস্ট অফ ইউরসেলফ, ডু নট বোস্ট অফ ইউর ওয়েলথ। অনেকে আছেন ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান কিন্তু গ্রামার শিখতে চান না, সম্ভব? বাক্যই লিখতে পারবেন না। দেখেন কত সুন্দর সুন্দর সেন্টেন্স হতে পারে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারগুলো বুঝলে। অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে, স্যার আপনার রাইটিং কোর্সে ভর্তি হতে চাই। বলি গ্রামার পারেন? কয় স্যার গ্রামার মোটামুটি, কিন্তু স্যার আমার রাইটিংটা দরকার। ওরে বুঝাইতে পারি না রে লক্ষ্মী সোনা, তোর গ্রামার ছাড়া রাইটিং যে হবে না এটা বুঝাতে পারি না। এটা বুঝাইতে গেলে বলে স্যার এখন টাকা পয়সা একটু কম আছে তো স্যার রাইটিং কোর্সটাতে একটু নিয়ে নেন, গ্রামার পরে করব। ওরে কেমনে বুঝাই? ওরে মনটা চায় আমার বলতে, দেখো জান পাখি লক্ষ্মী সোনা, ছোট ভাই ছোট বোন, তুমি এই গ্রামার ছাড়া রাইটিং বুঝবা না। এটা অনেকেই বোঝে না। যারা বোঝে তারা ঠিকই একই সাথে আমাদের গ্রামার কোর্স করে, রাইটিং কোর্স করে, কারণ তারা জানে একটা আরেকটার পরিপূরক। যাই হোক, সে কথায় যাব না। কথা ছিল বোস্টের পরে কেন অফ বসে। বোস্ট মানে গর্ব। এটা বললেই প্রশ্ন আসে কিসের গর্ব? ওয়াও, গৌতম দাদা ঠিক লিখেছেন। সো এই জন্য এখানে বোস্টের পরে অফ বসে। সো নেভার বোস্ট অফ ইউর সেলফ, নিজের নিয়ে গর্ব করেন না। এই দুই দিনের দুনিয়ায় আজ আছি কাল নাই, সুতরাং কোনো গর্ব করা যাবে না। এবার আসেন বাউন্ড ফর। বাউন্ডের পরে ফর বসে কেন? বাউন্ড মানে যাত্রার জন্য প্রস্তুত।
বাউন্ডের পরে তো টু দেওয়ার কথা ছিল, ফর বসে কেন? যারা মেট্রো ট্রেনে উঠেন তারা প্রায় তাদের একটা অ্যানাউন্সমেন্ট শুনবেন, তারা বলে যে দিস ট্রেন বাউন্ডস ফর মতিঝিল, কিংবা দিস ট্রেন বাউন্ডস ফর উত্তরা নর্থ। কেন বলে? বাউন্ড মানে যাত্রা শুরু করা। তাহলে আমি যদি বলি আমি যাত্রা শুরু করলাম, আমি শুরু করলাম আমার যাত্রা, কিংবা আমি শুরু করলাম, প্রশ্ন হবে কিন্তু যে আপনি কিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন বা কেন যাত্রা শুরু করলেন, তাই না? এটা কারণ কিন্তু এটা প্রশ্ন করবেন, কেন, কেন দিয়ে একটা প্রশ্ন করবেন। সকল কেনের উত্তর কিন্তু ফর, সকল কেনের উত্তর কি ফর, সকল কেনের উত্তর কি ফর। আমি যদি বলি আমি এখানে এসেছি, আই কাম হিয়ার, আপনি প্রশ্ন করলেন যে ফর মানে হোয়াই, কেন? আমি বললাম ফর এটার জন্য। আমি সেখানে গিয়েছি, প্রশ্ন করলেন কেন? আমি বললাম ফর সেটার জন্য। তাহলে সকল কেনের উত্তর হচ্ছে কি বলেন? ফর। তাহলে বাউন্ড মানে যাত্রা শুরু করা। প্রশ্ন হবে কিসের উদ্দেশ্যে বা কিসের জন্য যাত্রা শুরু করা। আর জন্যর ইংলিশ কি বলেন? ফর। এই জন্য আমরা বাউন্ডের পরে ফর দেই। তাহলে কি বলছিলাম? দিস ট্রেন বাউন্ডস ফর মতিঝিল, দিস ট্রেন বাউন্ডস ফর উত্তরা কি নর্থ। আর আমি বলবো ইএনজি লার্নিং অলওয়েজ বাউন্ডস ফর লার্নিং ইংলিশ, ইএনজি লার্নিং অলওয়েজ বাউন্ডস for teaching English. ENG learning always bounds for sharing knowledge. ENG learning always bounds for not memorizing. কি বুঝলেন? ENG learning এর যাত্রা সবসময় ইংলিশ শেখার জন্য, মানে আমরা আগে শিখি, আমি আগে শিখি, তারপর যাত্রা হচ্ছে শেখানোর জন্য, মানে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। এরপরে যাত্রা হচ্ছে নলেজ শেয়ার করার জন্য, যতটুকু জানি শেয়ার করি। এরপরের যাত্রাটা হচ্ছে মুখস্থ করার জন্য না লাগে, সেই জন্য। সো বাউন্ড ফর, আপনার কিন্তু মুখস্থ করা লাগবে না, হয়ে গেছে আশা করি। এবার আসেন, শুধু রেকর্ড থাকবে না, এটা আমাদের মনের মাঝে গাঁথা থাকবে। কি সুন্দর! ও হচ্ছে ক্লাস 4-এ পড়ে, এত সুন্দর করে কেমনে লিখে ও। থ্যাংক ইউ মানহা, লাভ ইউ বেবি। কি সুন্দর করে লিখে, ও ক্লাস 4-এর স্টুডেন্ট কিন্তু, হ্যাঁ, ও সম্ভবত ওর মায়ের আইডি থেকে বা চালাচ্ছে। কি সুন্দর করে লিখতেছে দেখছেন? ও ক্লাস 4-এ পড়ে, আমার কিডস ব্যাচে আছে, এত সুন্দর প্রেজেন্টেশন, মুগ্ধ হয়ে যাই। আচ্ছা, এবার আসেন বাউন্ডের পরে ফর এই জন্যই বসে। এবার বলছে কি বাস্ট ইনটু। বাস্ট ইনটু মানে কি? ভেঙে পড়া। আর বাস্ট আউট মানে কি? ফেটে পড়া। এই ভেঙে পড়া আর ফেটে পড়ার মধ্যে পার্থক্যটা কি? হাসিটা হইছে? হয় নাই? এই রাব্বনি হাসি, রাকিবুল হাসি হইছে? হয় নাই? তো হাসি হয় নাই, তো হাসিটা যখন অট্ট হাসি, তার মানে কি? এটা বাইরে প্রকাশিত হয়। বাইরের ইংলিশ কি? আউট। এই জন্য যখন ফেটে পড়া বুঝাবে, অর্থাৎ আবেগ বাইরে চলে আসছে, তখন হয় বাস্ট আউট। আর যদি আবেগ ভেতরেই চাপা দিয়ে রাখেন, সেটা বাস্ট ইনটু। নর্মাল বিষয়। ইনটু মানে ভেতরে, আউট মানে কি বাইরে। আবেগ যখন ভেতরেই থাকবে, গুমরে গুমরে কাঁদবেন কিংবা মুখ চিপে ধরে শুধু হাসবেন, এটাই বাস্ট ইনটু। আর যখন আপনি হা 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 এটাই বাস্তব বলে হাসবেন, এটা কি বাইরে চলে আসলো আবেগ, এটার জন্য হবে কি বাস্ট আউট। বুঝে গেছেন? তাহলে বাস্টের পরে ইনটু বসে তখন যখন আবেগ ভেতরে থাকে, আর বাইরে আসলে বাস্ট আউট হবে, আউট হবে। আশা করি বুঝে গেছেন। আচ্ছা, তাহলে বাস্ট ইনটু বাস্ট আউট। আচ্ছা, এবার আমরা বাস্ট ইনটু বাস্ট আউট এর ব্যবহার বুঝলাম। যেমন এক্সাম্পল দেখি, হি বাস্ট ইনটু টিয়ার্স দ্য স্যাড নিউজ। সেই খারাপ সংবাদে সে কান্নায় ভেঙে পড়ল। হি বাস্ট আউট লাফিং অ্যাট মাই জোক। সে আমার এই কৌতুক শুনে হাসিতে ফেটে পড়ল। আবেগ বাইরে গেলে আউট, আর আবেগ ভেতরে থাকলে ইনটু। কাহিনী শেষ। এবার আসেন, আচ্ছা, এবার বলেছে বিজি উইথ। আরে ভাই, বিজির পরে উইথ বসবে না তো কি তোমার পরে উইথ বসবে? আমি যদি বলি আই এম বিজি, ফোন দিয়েছে, ফোন দিয়ে আমার বলতেছে জান কি করো, আই এম বিজি। আবার ফোন দিয়ে বলতেছে জান কি করো, আরে বললাম তো আমি বিজি। আবারও ফোন দিয়ে বলতেছে জান এইবার কি করো, টোটালি বিজি। তখন কিন্তু সে প্রশ্ন করবে তোমার কি নিয়ে এত ব্যস্ততা, বলতে পারো? আমাকে ফোন দাও না, আমাকে সময় দাও না, কি নিয়ে এত ব্যস্ততা? এই যে নিয়ে, সাথে, এগুলোর ইংলিশ কি বলেন? উইথ। নিয়ে কিংবা সাথে, উইথ 25 হবে। নিয়ে বা সাথে বুঝালে কি হয়? উইথ হয়। এই জন্যই তো বিজির পরে কি হয়? উইথ হয়। কথা কি ক্লিয়ার?
এগুলো আকাশ থেকে পড়ে নাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো প্রয়োজনের তাগিদেই ভাষাবিদরা ফিক্সড করে দিয়েছে যে যখন তুমি বিজি দিয়ে সেন্টেন্স লিখবা তখন তোমার কারণ আসবে তুমি কেন বিজি, তখন তুমি বিজির পরে উইথ দিবা। আচ্ছা আমি যদি শুধু বলি আমি ব্যস্ত, শুধু বললাম আমি ব্যস্ত, এই তাহলে কি আমাকে আই অ্যাম বিজি উইথ লেখার প্রয়োজন আছে ভাই? আছে ভাই? একদমই নাই। আমি ব্যস্ত, আই এম বিজি। যখন আমি বলবো আমি কি নিয়ে ব্যস্ত তখন আমাকে উইথ তো দিতেই হবে, স্বাভাবিক। আই এম বিজি উইথ মাই ধরেন অ্যাসাইনমেন্ট, আমার অ্যাসাইনমেন্ট আছে সেটা নিয়ে আমি ব্যস্ত। তাহলে যখন আমি কি নিয়ে ব্যস্ত এটা বলতে চাবো তখন আমি উইথ দিব, তা না হলে আমি উইথ কেন দিব? কথা কি বুঝতে পারছেন? আমার আপনাদের বোঝা হয়ে গেছে। কিসের ব্যস্ততা হয় না স্যার? না এটা হয় না, ওটা বিজিনেস হলে হইতো। বিজিনেস হলে যখন আমি বলবো যে আমি বিজি, এটা অ্যাডজেক্টিভ, তখন তুমি প্রশ্ন কি করবা যে কি নিয়ে বিজি, আপনি কি নিয়ে বিজি। এই নিয়ের ইংলিশ হচ্ছে উইথ। আশা করি বুঝে গেছেন। শোনেন এরপরটা কি আছে দেখেন, কলাস না বলে আমরা বলি ক্যালাস। ক্যালাস টু মানে কি উদাসীন। এরপরে টু বসে কেন? আমি উদাসীন। কিসের প্রতি আপনি উদাসীন? আমি তোমার প্রতি উদাসীন। কেন? এই জন্যই কি তোমাকে ভালোবেসেছিলাম? হ্যাঁ ভালোবেসেছিলে, এখন তো ভালোবাসো না, এই জন্যই আমি তোমার প্রতি উদাসীন। প্রতির ইংলিশ কি? প্রতি দিকে কাছে কে, প্রতি দিকে কাছে কে, কে টু। এই জন্যই ক্যালাসের পরে টু বসে। উদাসীন, কোনো কিছুর দিকে কোনো কিছুর প্রতি উদাসীন, এই জন্য এরপরে কি বসে? টু বসে। তাহলে টু, যেমন হি ইজ ক্যালাস টু মাই সাফারিং, মানে আমার যত দুর্ভোগ হোক, আমি বিপদে পড়ি, আপদে পড়ি, দুর্ঘটনায় পড়ি, ছিনতাইকারীর কবলে পড়ি, যাই হোক সে উদাসীন। হু ইজ হি আর হু ইজ শি? আই ডোন্ট নো। সো এই উদাসীন বুঝালে এই জন্য কোনো কিছুর প্রতি উদাসীন, তাই এরপরে কি বসে? টু বসে। একজন বলছে আটকে গেছে, দেখি একটু অবভিয়াসটা, এই আটকে গেছে, আটকে যাবে কেন? ভিডিও পজ হয়ে গেছে, কিন্তু কথাও কি পজ হয়ে গেছে? না, কথা মনে হয় পজ হয়নি, মাঝে মাঝে হয়ে যায়, ইন্টারনেটের কারণে পজ হয়ে যায়। আচ্ছা আসলে ইন্টারনেট জেলে বন্দি তো মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, ইন্টারনেট জেলে থাকলে তো একটু পজ হবেই। আচ্ছা এবার আসেন, তাহলে উদাসীন বুঝালে এই জন্য টু হয়। এবার আসেন ক্যাপাবল, ক্যাপাবল অফ সক্ষম। এবার আসেন কি ক্যাপাসিটি ফর, এন্ড ক্যাপাবলের পরে অফ হয়, ক্যাপাসিটির পরে ফর হয় কেন? আমি যদি বলি হি হ্যাজ আ ক্যাপাসিটি, তার একটা যোগ্যতা আছে, তখন প্রশ্ন করবেন না যে কিসের জন্য যোগ্যতা, কোন কাজটার জন্য যোগ্যতা আছে? জন্য ইংলিশ কি? ফর। ফর, এই জন্য ক্যাপাসিটির পরে কি বসে? ফর বসে। ওকে দেন এখন আছে কথা ঠিক আছে। এবার বলছে কি কেয়ার ফর, কেয়ারের পরে ফরও বসে, কেয়ারের পরে অফও বসে। এখন প্রশ্ন হলো কখন কোনটা বসে? আসলে কেয়ার অফ বসে যখন, তখন যত্ন নেওয়া। যেমন কেয়ার মানে কি? যত্ন নেয়া। আমি বললাম যত্ন নিও, আমি বললাম এই আসলিমা যত্ন নিও, ও তখন প্রশ্ন করবে স্যার কিসের যত্ন নিব বা কার যত্ন নিব, কিসের র বা কার র, তখন আমি বললাম তোমার যত্ন নিও র। এই জন্যই কেয়ারের পরে অফ বসে এবং অর্থ হয় কি? যত্ন নেয়া। আর কেয়ারের পরে ফর কেন বসে? যখন গ্রাহ্য করা, পাত্তা দেয়া। তাহলে আমি যদি বলি আমি তোমারে পাত্তা দেই না, তখন আপনি বলতে পারেন আই ডোন্ট কেয়ার ফর ইউ, আমি তোমারে গ্রাহ্য দেই না। না না আমি তোমারে অনেক পাত্তা দেই ভাই, আমি তোমাকে অনেক মূল্যায়ন করি, তখন কি হবে? আই কেয়ার ফর ইউ। তাহলে কাউকে পাত্তা দেয়া না পাত্তা দেওয়ার বিষয় আসলে কেয়ার ফর, আর যত্ন করার বিষয় আসলে কেয়ার অফ। মনে থাকবে তো? কেয়ার অফ এবং কেয়ার ফর। রূপের যত্ন নিও, হ্যাঁ রূপের যত্ন, মনের যত্ন, সব যত্ন নিতে হবে, ঠিক আছে? তাহলে কেয়ার অফ, কেয়ার ফর। যারা সুন্দর আমি তো মনে করি তারা আরো বেশি নিজের যত্ন নেবে, যারা আমার মতো এটা যত্ন নেওয়ার দরকার নেই, এ তো এমনিতেই এরকমই, চেঞ্জ হবে না। এই কালার কি জীবনে চেঞ্জ হবে? হবে না। মাঝে মাঝে ওই কি যেন ভিডিও এডিটিং এর কল্যাণে একটু ফর্সা টর্সা দেখাচ্ছে, বাস্তবে তো তা না। সুতরাং আমি বলবো যারা আমার মতো কালাকুলা
যত্ন নেওয়ার কিছু নাই, তুমি আরো কালো হয়ে যাও, কারণ তোমার কালার একদম টেকসই। যারা সুন্দর তারা যত্ন নাও, কারণ তারা না হলে ট্রান্সফর্ম হয়ে যেতে পারো। ইনশাআল্লাহ ফারহাদ হুসাইন। আচ্ছা, হ্যাঁ যত্ন নিতে হবে। তাহলে কেয়ার অফ গেল, ওই কেয়ারফুলের পরও এই কারণে অফ বসে। আচ্ছা, এবার আসেন চার্জ। চার্জ এরপরে উইথ বসে কেন আমি বলবো। চার্জের পরে অন আর এগেইনস্ট বসে। আমি তো বলি হি ওয়াজ চার্জড, তাকে অভিযুক্ত করা হয়েছে। হি ওয়াজ চার্জ, তাকে অভিযুক্ত করা হয়েছে। এই তোমাকে অভিযুক্ত করা হয়েছে। কি বলেন স্যার, কিসের জন্য বা কি দিয়ে অভিযুক্ত করা হয়েছে? তোমাকে এই মামলাটা দিয়ে অভিযুক্ত করা হয়েছে, তোমাকে এই ফাইলটা দিয়ে অভিযুক্ত করা হয়েছে, তোমাকে এই কেসটা দিয়ে অভিযুক্ত করা হয়েছে। এটা তো কারো দ্বারা হবে, তাই না? এই যে দিয়ে ইংলিশ কি? উইথ। এই জন্য তখন চার্জড পরে কি বসে? উইথ। যেমন হি ওয়াজ চার্জড উইথ থেফট, তাকে চৌর্য বৃত্তির অপরাধ দিয়ে অভিযুক্ত করা হয়েছে। এবার যদি আমি উল্টা করে বলি থেফট ওয়াজ চার্জড, আর এই চৌর্য বৃত্তির অভিযোগটা করা হয়েছে, এটা কাকে অভিযুক্ত করা হয়েছে? প্রশ্ন করবেন না কাকে? যে তাকে। এই জন্য এখানে এগেইনস্ট হবে, ফর হবে না কেন? আরে ভাই ফর তো তার পক্ষে, কারো বিরুদ্ধে হলে কি হয়? এগেইনস্ট হয় না? তাহলে মনে রাখবেন যে চার্জডের পরে উইথও বসতে পারে, এগেইনস্টও বসতে পারে। কখন উইথ বসবে? যখন দোষটার কথা বলবে, আর এগেইনস্ট বা অন বসবে যে ব্যক্তির বিরুদ্ধে চার্জ করছে সেই ব্যক্তির যখন প্রসঙ্গ থাকবে তখন এগেইনস্ট হবে। এটাই তো বাস্তব। আপনি যার বিরুদ্ধে অভিযোগ আনবেন তার পূর্বে কি বসাবেন? এগেইনস্ট কিংবা অন, কারণ তার উপর অভিযোগটা করছে। এই জন্য চার্জের পর অন বা এগেইনস্ট হবে তখন যদি পার্সনটা আসে, আর যদি দোষটা আসে তাহলে উইথ হবে। হিসাব সিম্পল। বুঝে গেছেন তো না? বুঝে গেছেন? আচ্ছা, আমার কি দোষ বলো? কই কোনো দোষ নেই তো। এবার কি বলছে? ক্লোজ টু। ক্লোজ টু, ক্লোজ টু মানে কি? নিকটে। নিকটে মানে কি? কাছে। কাছে নিকটে, কাছে প্রতি, কাছে প্রতি মানে কি? টু। বলছি না এক কথায় যে কাছে প্রতি মানে কি? টু। সো ক্লোজ মানে কি? নিকটে বা কাছে, আর কাছে বুঝালে কি হয়? টু হয়। এই জন্য ক্লোজ। দিস স্কুল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস। আই এম ভেরি ক্লোজ টু ইউ and you are very close to me। বলি না আমরা? কেন? কারণ কাছে মানে টু হয়। You are very close to me, I am very close to you। কিংবা I wish to close to you, do you want to close to me? এই জন্যই ক্লোজের পরে কি বসে? টু বসে। এবার ক্লু টু, সূত্র। আচ্ছা ভাই, ক্লুর পরে টু বসে কেন? এই সূত্র তো খুঁজে পাই না। সূত্র, আমি যদি বলি এটা একটা সূত্র, প্রশ্ন হবে এই সূত্রের কাজ কি? এই সূত্র হচ্ছে ওইটাকে প্রমাণ করার জন্য। একটা সূত্র ব্যবহার করা হয় একটা প্রবলেমকে লক্ষ্য করে। মনোযোগ দেন, একটা ক্লু ব্যবহার করা হয় একটা প্রবলেমকে লক্ষ্য করে। একটা ক্লু ব্যবহার করা হয় একটা প্রবলেমকে লক্ষ্য করে। একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় একটা প্রবলেমকে লক্ষ্য করে। এই জন্য ইনস্ট্রুমেন্ট, ক্লু এগুলোর পরে টু বসে, কারণ কারো উদ্দেশ্যে বা কাউকে লক্ষ্য করে বুঝালে কি হয়? টু হয়। তাই ক্লুর পরে টু বসে। এইখানে একটা ভুল প্রায় সবাই করে, সেটা হলো যে হি কামস অফ আ নোবেল ফ্যামিলি। এই কেউ কারো মন্তব্যে দয়া করে হাহা রিয়াক্ট দিবেন না, প্লিজ রিকোয়েস্ট। কেউ কারো মন্তব্যে দয়া করে হাহা রিয়াক্ট দিবেন না, এটা একেবারে একটা বিশ্রী কাজ। কেন হাহা রিয়াক্ট দিবেন? সে ফর এক্সাম্পল একজন একটা মন্তব্য করছে, আপনার পছন্দ হয়নি, ফাইন, ইউ শুড অ্যাভয়েড ইট, ইউ শুড অ্যাভয়েড ইট। আপনার হা দিতে হবে কেন? প্রয়োজন নাই তো। কোন বিষয়ে আমার মনে হয় কারো মন্তব্যে হা রিয়াক্ট দেওয়া একদম ঠিক কাজ না। ওকে ফাইন, এখানে তাহলে ক্লুর পরে টু বুঝলাম। এবার কাম অফ। কাম এরপরে ফ্রম বসার কথা, তা না বসে অফ হয় কেন? আমি যদি বলি সে একটা অভিজাত পরিবার থেকে এসেছে, he has come from an aristocratic family। ফ্রম বসার কথা না? ফ্রম বসে না, এখানে অফ বসে। অফ, ঠিক আছে? এই জন্যই অফ বসে। মনে রাখবেন যে কাম মানে কিন্তু জন্ম নেয়া না, কাম মানে হলো আশা। যখন কামের পরে অফ দিবেন
কখন একটা আশা বুঝাবে না, এটা বুঝাবে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা। মনে থাকবে? তাহলে শুধু কাম মানে আশা, যখন কাম মানে আশা বুঝাবে তখন আপনি ফ্রম দিবেন। আমি যদি বলি যে আমি রংপুর থেকে এসেছি, তখন আমি সাদা মনে কাদা নেই, আমি বলবো যে আই হ্যাভ কাম ফ্রম রংপুর। এখন কিন্তু অফ হবে না, এখন কি হবে? ফ্রমই হবে। বাট কামের পরে আমরা তখনই অফ দেই যখন জন্মগ্রহণ করা বুঝায়। মনে থাকবে? তাহলে শুধু কাম মানে আশা, আর আশা বুঝালে আপনি কামের পর ফ্রম দিবেন, এটাই স্বাভাবিক। আপনি কোথায় থেকে এসেছেন, হোয়ার আর ইউ কাম ফ্রম, ঠিক আছে এটা। বাট যখন আপনি কাম দ্বারা জন্মগ্রহণ করা বুঝাবেন, তখন ফ্রম না, তখন হবে অফ। মনে থাকবে? অনেকে এই হিসাবটা মিলাতে পারেন না, স্যার আশা বললে তো মনে হয় কোথায় থেকে এসেছে, তো থেকের ইংলিশ তো ফ্রম হয়, তাহলে এখানে কাম ফ্রম না হয় কাম অফ হয় কেন? আরে ভাই, কামের পর ফ্রমই বসে, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। কামের পরে অফ বসে তখন যখন আশা না বুঝি এটা জন্মগ্রহণ করা বোঝায়। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। জি না, বর্ণের পরে অফ বসে না, কাম অফ ইজ ইকুয়াল বর্ণ, ভুল বুঝবেন না, কাম অফ ইজ ইকুয়াল বর্ণ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে। ও ও ও আচ্ছা, হ্যাঁ ও ক্লাস 4-এ পড়ে, ওর সাথে সবাই এমন মন্তব্য করতেছে কেন? অনুকূল ঘোষ, এই পণ্ডিত ছেলে। এই তুমি মানহা, তুমি ইয়া করো, ভয়েসের ক্লাস করো। এবার আসি আমরা, তারপরে কি আছে। এবার আসেন কমেন্টস অন। কেন কমেন্টস এর পরে অন বসে? কমেন্টস মানে কি? শুরু করা। আমি শুরু করতে চাই। আপনি এই যে শুরু করতে চান, আপনার তো একটা ফাউন্ডেশন লাগবে। কিসের উপর আপনি শুরু করতে চান? আমি একটা ব্যবসা শুরু করতে চাই। প্রশ্ন হবে না যে কিসের উপর ব্যবসা, কি নিয়ে ব্যবসা? এই জিনিসটার উপর ভিত্তি করে ব্যবসা। এই জন্য এই কমেন্টস এর পরে কি বসে? অন বসে, কারণ একটা কিছুর উপর ভিত্তি করে একটা কাজ শুরু করা হয়। এই জন্য কমেন্টস এর পরে কি বসে? অন বসে। কমেন্টের পরে অন বসে। ধর আমি বললাম যে আই নোটিসড ইওর কমেন্ট, আমি তোমার মন্তব্য দেখলাম, অন মাই পোস্ট, মানে আমি যে পোস্টটা দিয়েছি এটার উপর আপনার মন্তব্য আমি দেখলাম। এই জন্যই অন বসে, কারণ কোনো কিছুর উপর বুঝালে অন হয়, তাই কমেন্টস অন। এই জন্য কমেন্টের ক্ষেত্রে অন বসে। আশা করি আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, অন কেন বসে? ঠাডা পড়া মুখস্থ করা যাবে না। আবু তোরাব ইসলাম শিয়াম, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এরপর আসেন, কম্পেয়ার মানে কি? কম্পেয়ার, তুলনা করা, তুলনা করা, তুলনা করা। আমি যদি বলি যে তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, কিংবা তোমার 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 কি, তোমার জানি না, তোমার চুলগুলো মেঘের মতো কালো। এই যে আমরা অনেক সময় তুলনা করে ফেলি। তো কম্পেয়ারের পরে উইথ বসবে স্বাভাবিক, তবে কম্পেয়ারের পরে টুও বসতে পারে। আমরা উইথটা সবসময় বুঝি যে কম্পেয়ার মানে তুলনা করা, তাহলে কার সাথে তুলনা করা? সাথের ইংলিশ কি? উইথ হয়, সেই জন্য কম্পেয়ারের পরে উইথ বসে। হ্যাঁ, কথা সত্য। তার চেয়েও বড় সত্য হলো কম্পেয়ারের পরে টুও বসতে পারে। আরে স্যার বলেন কি, উইথ তো হওয়ার কথা, টু হবে কেন? রাইট, মনোযোগ দিবেন। আপনি যদি সিমিলার দুইটা জিনিসের মধ্যে তুলনা করেন, তাহলে কম্পেয়ারের পরে উইথ হবে। আর যদি ডিসিমিলার দুইটা জিনিসের মধ্যে তুলনা করেন, মানে একটার সাথে আরেকটার মিল নাই, তখন কম্পেয়ারের পরে কি হবে? টু হবে। দেখেন, রবীন্দ্রনাথ মে বি কম্পেয়ার্ড উইথ শেক্সপিয়ার। রবীন্দ্রনাথ একজন কবি সাহিত্যিক, উইলিয়াম শেক্সপিয়ারও একজন সাহিত্যিক। হ্যাঁ, ড্রামাটিস্ট, সাহিত্যিক মোটা দাগে। দেখেন, দুইজনই কিন্তু সিমিলার, এই জন্য আমরা কম্পেয়ারের পরে কি দিয়েছি? উইথ। এবার আমি বলছি অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার। রাগকে
আগুনের সাথে তুলনা করা হয়। দেখেন এই দুইটা ডিসিমিলার, কারণ আগুনের বাহ্যিক অস্তিত্ব আছে, বাট রাগের কিন্তু, ক্রোধের কিন্তু কোনো বাহ্যিক অস্তিত্ব নেই। তাহলে এরকম ডিসিমিলার যদি হয় তাহলে হবে টু, আর সিমিলার কিছু হলে কম্পারেবল উইথ হবে। এখন আমি যদি বলি রবীন্দ্রনাথকে তুলনা করা যায় সাহিত্যের সাথে, লিটারেচার, মানে আমি ধরেন বলতে চাচ্ছি যে রবীন্দ্রনাথ নিজেই সাহিত্য, তাহলে দেখেন এখন কিন্তু ডিসিমিলার হয়ে গেল। কোথায় রবীন্দ্রনাথ একজন পার্সন বা ব্যক্তি, লিটারেচার তো কোনো ব্যক্তি না, সেক্ষেত্রে আমি এখানে উইথ না দিয়ে কি দিব, টু দিব। তাহলে মাথায় রাখবো যে কম্পেয়ারের পরে উইথও বসতে পারে, টুও বসতে পারে। সিমিলার কিছু হলে উইথ হবে, ডিসিমিলার কিছু হলে টু হবে। স্যার আপনার ক্লাস করতে গেলে ইংরেজি পানির মতো লাগে, বাট নিজে পড়তে গেলে কঠিন লাগে কেন? নিজে পড়ো কেন? আমার কোর্সে আমি সব শেখাবো ইনশাল্লাহ ভাই, সবগুলো ক্লাস করার পর ভাল লাগবে। বাঁধন সরকার, আসসালাম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বাঁধন সরকার কি সেই বাঁধন সরকার না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে? বাঁধন সরকার, আচ্ছা। হ্যাঁ, ইউ আর টিচিং হবে না, ইউর টিচিং স্টাইল ইজ ভেরি বিউটিফুল। ও থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় কমেন্টে দ্রুত লিখে ফেলে, তাই এই শোনেন, আপনাদেরকে আমি একটা খবর দিব, ভুলে গেছিলাম, খবরটা দিব একটু পরে, মনোযোগ দেন। তাহলে কম্পেয়ারের পর উইথও বসতে পারে, টুও বসতে পারে। কখন? যদি সিমিলার কিছু হয় তাহলে উইথ হবে, ডিসিমিলার হলে কি হবে, টু হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন কম্পিটের পরে উইথ বসে। এটা আবার মুখস্থ করার কি আছে? কম্পিট মানে প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা। আমি প্রতিযোগিতা করতে চাই তোমার সাথে, তোমার সাথে, তাহলে উইথ, আই উইশ টু কম্পিট উইথ ইউ। তখন প্রশ্ন করবেন না যে কিসের জন্য প্রতিযোগিতা করবেন, কিসের জন্য, জন্য মানে কি, ফর। তাহলে কম্পিটের পরে উইথ হবে, আপনি যার সাথে কম্পিট করতে চান সেই প্রসঙ্গে উইথ হবে, আর যে বিষয়টার জন্য কম্পিট করতে চান তার জন্য ফর হবে। স্বাভাবিক। এটা আপনি ঠাডা বড়া মুখস্থ করে ব্রেনটা নষ্ট করবেন কেন? আপনি দেখেন বাঁধন সরকারের দিকে, এই ছেলে এতটা জিনিয়াস, ও যখন এইচএসসি পরীক্ষার্থী, ও তখন আমার বিসিএস প্রিলিমিনারি কোর্সে যুক্ত হয়েছে। আমি ওরে বলি তুমি এইচএসসি পরীক্ষার্থী, তুমি বিসিএস এর কোর্স করবা কেন? ও বলে স্যার আমি শিখতে চাই। ফলাফল কি? ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ভালো সাবজেক্ট পেয়েছে এবং ইংলিশে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। খেলাটা বুঝলেন কোথায়? যেখানে সারা বাংলাদেশের সমস্ত গার্ডিয়ান, সমস্ত এইচএসসি পড়ুয়া স্টুডেন্ট এইচএসসি পাস করতে না করতে দৌড়ায় শুধু কোচিং কোচিং কোচিং, ভার্সিটি কোচিং। এই পাগলা কি করছে? ওরে ভালোবেসেই কইলাম পাগলা। এই পাগলা কোচিং না দৌড়িয়ে সে ইএনজি লার্নিং এর ইংলিশ কোর্স করছে, তাও আবার বিসিএস পরীক্ষার্থীদের সাথে। কারণ বিসিএস পরীক্ষার্থীদের সাথে কোর্স করে ও যা শিখছে ওগুলো দিয়ে সে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় একদম চেটে পুটে খেয়ে আরাম আয়েসে উত্তর করছে। ফলাফল পরীক্ষা টিকে গেছে। এরকম জিনিয়াস দেশে কয়টা আছে? কম, অল্প কয়েকজন আছে। এদেরকে অন্যরা কি বলে জানেন? বোকা বলে। আমি নিশ্চিত এই বাঁধন সরকার যখন আমার বিসিএস কোর্সে ভর্তি হয় তখন নিশ্চিত ওর কোনো বন্ধুরা যদি শুনে থাকে ওরা নিয়ে হাসছে, বেলা তুই এখন এইচএসসি পরীক্ষার্থী, তুই এখন বিসিএস কোর্স করস। কিন্তু ও খেলা দেখাই দিছে, সে আমার জন্য একটা এক্সাম্পল। তো যাই হোক, তোমার জন্য অনেক দোয়া রইল ভাই, আর তুমি নিয়মিত ক্লাসগুলো দেখবা। তো আমরা যেখানে ছিলাম, কম্পিটের পরে উইথ বসে এই জন্য, আর ফর বসে কারণ বুঝাতে। যেমন আই কম্পিটেড উইথ হিম, আমি তার সাথে প্রতিযোগিতা করলাম। কেন? ফর দ্য ফার্স্ট প্রাইজ, প্রথম পুরস্কারটা যেন আমি পাই। সো যার সাথে তার পূর্বে উইথ, আর যার জন্য তার জন্য কি ফর। আমি যদি বলি আই উইশ টু কম্পিট উইথ ইউ, ফর কার জন্য? কারে পাওয়ার জন্য? কাউরে পাওয়ার জন্য। তো তখন ফর দিব আমি। আচ্ছা, এবার আসেন কমপ্লেইনের পরে টু। আরে ভাই এটা মুখস্থ করার কি আছে? কমপ্লেইন মানে কি? অভিযোগ করা না? আমি অভিযোগ করব, বললাম তো আমি অভিযোগ করব। আমি এটা আপার কাছে অভিযোগ করব। ভাই আমার আপা, আমার বোনের কথা বলছি। আমি এটা আপার কাছে অভিযোগ করব, আজ হোক আর কাল হোক। তাহলে এই যে কাছে, কাছের ইংলিশ কি? টু না? টু। তাহলে আমি কি বলবো? যে আই উইল কমপ্লেইন টু মাই সিস্টার্স।
কমপ্লেন টু। এখন আপনি প্রশ্ন করবেন, স্যার আপনি যে আপার কাছে অভিযোগ করবেন, কার বিরুদ্ধে অভিযোগ করবেন? আমি বলবো যে আমি চট্টগ্রামের সেই ছোকরা দুইটার বিরুদ্ধে আমি অভিযোগ করব। বিরুদ্ধে, এগেইনস্ট। সো আপনি যার কাছে অভিযোগ করবেন তার পূর্বে টু, আর যার বিরুদ্ধে করবেন তার পূর্বে কি? এগেইনস্ট। এটা তো মুখস্থ করার কিছু নাই। এই জন্যই কমপ্লেইনের পরে টু বসতে পারে, কমপ্লেইনের পরে এগেইনস্টও বলতে পারে। এখন আপনি বলতে পারেন যে কি বিষয়ে অভিযোগ করবেন, কার বিরুদ্ধের জন্য তো এগেইনস্ট হলো। এখন আপনি কি বিষয়ে অভিযোগ করবেন, কি সম্পর্কে অভিযোগ করবেন, সেই সম্পর্কে বুঝালে হবে কি? অ্যাবাউট। তাহলে আমি যার কাছে অভিযোগ করব তার পূর্বে হবে টু, আর যার বিরুদ্ধে অভিযোগ করব তার পূর্বে বসবে এগেইনস্ট, আর যে বিষয়টা নিয়ে অভিযোগ করব সেটার পূর্বে কি বসবে? অ্যাবাউট। অ্যাবাউট। আমি যদি বলি আই উইল কমপ্লেইন টু মাই সিস্টার ওয়ান ডে, আমি একদিন আপার কাছে অভিযোগ করব এগেইনস্ট ইউ, তোমার বিরুদ্ধে। কেন? তখন আমি বলবো অ্যাবাউট। অ্যাবাউট। অ্যাবাউট কি? অ্যাবাউট স্টিলিং বুকস, এই যে বই চুরি করার বিষয়ে আমি অভিযোগ করব। বুঝলেন? এইভাবে কমপ্লেইনের পরে টু হয়, এগেইনস্ট হয়, অ্যাবাউট হয়। বুঝে গেলেন? তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝতে কেমন লাগে? কেমন লাগবে? কেমন লাগে? ভালো লাগে না? ভালো লাগে। সো আজ আমরা শিখলাম সি পর্যন্ত যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলো আমরা পরবর্তীতে ডি দিয়ে যেগুলো প্রিপোজিশন আছে আমরা এগুলো শিখবো। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে নেই, ডি দিয়ে যেগুলো আছে, এই যে delight in, depend on, deprive of, desire for, desires of, despair of, এগুলো আমরা শিখবো। ডাইয়ের পরে অফ কখন হয়, কখন মরার ক্ষেত্রে কি হয়, সব শিখবো। এই পার্টগুলো দেখার জন্য কারা কারা খুব আগ্রহী তারা কমেন্ট করে যান। ধারাবাহিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সবগুলো পার্ট চলতে থাকবে। সি পর্যন্ত হলো, ডি ই, সি এর আরো কিছু বাকি আছে, তারপর ডি ই নিয়ে আলোচনা করব। এফ জি এইচ পর্যায়ক্রমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 14 গোষ্ঠী আলোচনা করে দিব। এতে যতগুলো আমার ক্লাস লাগে আমি দিতে রাজি আছি। ক্লাস দিব আমি, আপনার নিতে অনাগ্রহ কোথায়? এই পার্টগুলো কাদের দরকার তারা শুধু একটু কমেন্টে আমাকে জানান কাদের দরকার। যদি আমি পার্ট ডি এর ব্যাপারে 500 কমেন্টস পাই, আগ্রহী, আমি কথা দিচ্ছি আমি পার্ট ডিটা এটা পাবলিক করে দিব। জান, কথা দিচ্ছি।